আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছে আমি সাকলাইন হাসান। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। আর কোনো শিশুকে যেন ঘাতকের বুলেটে প্রাণ দিতে না হয়, শেখ রাসেল দিবসে প্রধানমন্ত্রী শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার তাগিদ। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করায় বিএনপি জামায়াতের লক্ষ্য বললেন তথ্যমন্ত্রী। অস্থিতিশীলতা সৃষ্টি করছে সরকার, অভিযোগ রিজভির। ইভ্যালি পরিচালনায় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে 5 সদস্যের অন্তর্বর্তীকালীন বোর্ড করেছে হাইকোর্ট। পুঁজিবাজারে মূল্যসূচকে বড় ধরনের পতন, বিনিয়োগকারীদের মধ্যে ভীতি, অনেকেই ছেড়ে দিচ্ছেন শেয়ার। শুনলেন শিরোনাম। সংবাদ এছাড়া থাকছে মাই টিভির সোমবারের বিশেষ আয়োজন দৃষ্টির আড়ালে। এবার পুরো খবর। শুরুতেই শেখ রাসেলের জন্মদিন প্রসঙ্গ। আত্মমর্যাদা, মুক্তিযুদ্ধের চেতনা ও আধুনিক জ্ঞানসম্পন্ন হয়ে দেশের শিশুরা বেড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শেখ রাসেল দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। ঘাতকের বুলেটে আর যেন কোনো শিশুর মৃত্যু না হয় সেদিকে সতর্ক থাকার তাগিদ দেন প্রধানমন্ত্রী। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে কাজ করার তাগিদ দেন শেখ হাসিনা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জীবন বাঁচানোর জন্য যখন আপনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবসের অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শেখ রাসেল শিশু কিশোর পরিষদ। শিশু কিশোরদের মাঝে চির অম্লান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মরণ করেন ছোট ভাই শেখ রাসেলকে। রাসেল কিন্তু সাইকেল চালাতে পছন্দ করত, খেলাধুলো করত। স্কুলে যেতে তার একটু প্রথম দিকে বাধা ছিল, কারণ কেউ স্কুলে গেলে তার সাথে আমাদের কাউকে যেতে হতো। বিশেষ করে রেহানা প্রায় যে বসে থাকতে হতো, সে যতক্ষণ স্কুলে থাকতো সে ততক্ষণই থাকতো। প্রথম দিকে এরকম একটু দ্বিধা ছিল, তারপরে আস্তে আস্তে সে ঠিক হয়ে যায়। এবং লেখাপড়ার দিকে তার যথেষ্ট নজর ছিল এবং কমিক বই পড়তে খুব পছন্দ করত। এবং যখন সে ভালো করে পড়তেও পারতো না, তাকে এই কমিক বই পড়ে পড়ে শোনাতে হতো। কাজে তার ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল। আমরা যদি কেউ জিজ্ঞেস করতো তুমি কি হবে, সে বলতো আমি আর্মি হব, সে একটা আর্মি অফিসার হবে। এটাই তার জীবনের স্বপ্ন ছিল। দেশের সকল শিশুদের নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। কারণ আমাদের দেশের শিশুরা একটা আত্মবিশ্বাস নিয়ে, আত্মমর্যাদা বোধ নিয়ে গড়ে উঠুক। আমাদের শিশুদের ভিতরে যে সুপ্ত যে জ্ঞান বা সুপ্ত যে প্রতিভা, সেই প্রতিভা বিকশিত হোক। আর আগামী দিনে বাংলাদেশ যেন সুন্দরভাবে গড়ে ওঠে স্বাধীন বাংলাদেশের আদর্শ নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে। সেটাই আমাদের আকাঙ্ক্ষা, সেটাই আমরা চাই। কাজে আমাদের শিশুরা সেই ছোটবেলা থেকে প্রযুক্তি শিক্ষা নিয়ে আধুনিক বিজ্ঞান প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমার কামনা। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে কাজ করার তাগিদ দেন শেখ হাসিনা। যেন কোনো রকম আর কোনো হত্যা, ষড়যন্ত্র না হয়, বাংলাদেশের মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে। ঘাতকের বুলেটে আর কোনো শিশুকে যেন এভাবে জীবন দিতে না হয়। আমি সমগ্র জাতির কাছে এই আহ্বানই জানাবো যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কাজে তাদের নিরাপত্তা দেওয়া, তাদেরকে ভালোবাসা দেওয়া, তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলা, তাদের জীবনটাকে সার্থক করা, অর্থবহ করা, এটাই যেন সকলের আকাঙ্ক্ষা হয়, এটাই যেন সকলে এই কর্তব্য পালন করে, এটাই যেন সকলের আদর্শ হয়। সেটাই পরে শেখ রাসেলের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন শেখ রাসেলের বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বিএনপির পৃষ্ঠপোষকতায় সারা দেশে সাম্প্রদায়িক অপশক্তি হামলা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সকালে বনানী কবরস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এই মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোঁজ খবর রাখছেন এবং এ বিষয়ে কঠোর অবস্থানে আছেন। পরে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। পঁচাত্তর সাল থেকে এই দেশে হত্যা, ষড়যন্ত্র, সাম্প্রদায়িক রাজনীতির যে ধারা, সেই ধারার উত্তরাধিকার এখনও বয়ে চলছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল বিএনপি। এ হত্যা, ষড়যন্ত্র, সাম্প্রদায়িক রাজনীতির জন্য বাংলাদেশে বহু কষ্টে অর্জিত গণতন্ত্রের বিকাশ ধারা বারে বারে ব্যাহত হচ্ছে। এবার সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনৈতিক প্রসঙ্গ। পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে অগ্নিসংযোগকারীদের দুষ্কৃতকারী উল্লেখ করে তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতে রাজনৈতিক উদ্দেশ্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই বিএনপি, জামায়াত সহ ধর্মান্ধ গোষ্ঠী এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তারা। রাকিব হাসানের রিপোর্ট। শেখ রাসেল দিবস উপলক্ষে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে চিরঞ্জীব মুজিব চলচ্চিত্রের টিজার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা জানিয়ে বিএনপি, জামাত এর সাথে জড়িত বলে দাবি করেন ডক্টর হাসান মাহমুদ। এই বিএনপি, জামাত সহ ধর্মান্ধ গোষ্ঠী তারা বিভিন্ন সময় নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছে। পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হওয়ার সময় বিশৃঙ্খলা তৈরি করেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিশৃঙ্খলা তৈরি করেছে এবং সবশেষে এই দুর্গাপূজাকে উপলক্ষ করে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালিয়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এটি যে রাজনৈতিক উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য, এটি খুবই স্পষ্ট। রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্ম অবলম্বীদের বাড়িঘরে অগ্নিসংযোগকারীর ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রংপুরের পীরগঞ্জে এটা আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাদের হিসাব মতে, আমি রাত পর্যন্ত হিসাব ছিল আমার কাছে 15টি, এখন সকালবেলা আমরা যা পেয়েছি 20-এর অর্ধেক, 25টার কথা শোনা যাচ্ছে। 25টা বাড়িতে অগ্নিসংযোগ করেছে এবং অগ্নিসংযোগ করেই ক্ষান্ত হন নেই এই দুষ্কৃতিকারীরা বাড়িঘর লুট করেছে, আরও 90-এর অধিক বাড়িঘর লুট করেছে, ভাঙচুর করেছে। আমরা মনে করি যে এই লোকদের আমরা চিহ্নিত করেছি কয়েকজনকে। আমরা তাৎক্ষণিকভাবে এলাকার জনগণের সহায়তা 45 জনকে আমরা ধরেছি এবং আরও আমরা কয়েকজনকে ধরার জন্য আমরা করছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার পাশাপাশি ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া হবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। আমাদের জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে তাদেরকে নগদ অর্থ, শাড়ি, কাপড় এবং শুকনা খাবার বিতরণ করেছেন। তাদের বাড়িঘর নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে দিয়েছেন। টিন, কাঠ, নগদ অর্থ যা যা প্রয়োজন হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেগুলি করা হয়ে যাবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পেরে মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই সরকার সুপরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। শুধু বিএনপিকে দোষ না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সাম্প্রতিক ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি। মানুষের জীবনযাপন এবং তাদের নিরাপত্তা না দেওয়া, এই কারণে সরকার এবং দ্রব্যমূল্যের সীমাহীন যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে সারা দেশের মানুষ একেবারে দিশেহারা অবস্থায়, সেগুলোকে মোকাবিলা করতে না পারার কারণে আজকে কৃত্রিমভাবে কুমিল্লার ঘটনা হয়েছে, যাতে মানুষের দৃষ্টি ওই দিকে যায় এবং ওই দিকে গিয়ে মানুষ ওইটা নিয়েই যেন পড়ে থাকে। সরকারের এই সমস্ত ব্যর্থতাগুলো যেন মানুষ আলোচনা না করতে পারে। এবার ই ভ্যালির খবর।
আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনা করার জন্য অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে দিয়েছেন হাইকোর্ট। ইভ্যালির ভবিষ্যৎ কী হবে তা এখন নির্ভর করছে এই বোর্ডের হাতে। বোর্ডে নেতৃত্ব দেবেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। বোর্ডে অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক 2 সচিব, একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং একজন আইনজ্ঞ। বিস্তারিত ড্যানি ড্রং এর রিপোর্টে। ইভালিতে আটকে আছে গ্রাহকদের কোটি কোটি টাকা, প্রতিষ্ঠানটির দেনা হাজার কোটি টাকা। কোম্পানির 2 শীর্ষ কর্মকর্তা কারাগারে। কি হবে ইভালির? এমন প্রশ্ন বহু মানুষের। টাকা ফেরত পাওয়া যাবে কিনা সেই সংশয় গ্রাহকদের। আর এমন প্রেক্ষাপটে ইভালি পরিচালনার জন্য বোর্ড গঠন করে দিয়েছেন হাইকোর্ট। ইভালি অবসায়ন চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে বোর্ডটি গঠন করা হয়। বোর্ডের অন্য সদস্যরা হলেন সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান ও মাহবুবুল কবির, CA ফখরুদ্দিন আহমেদ এবং ব্যারিস্টার মোহাম্মদ শামীম আজিজ। চেয়ারম্যান এবং MD যারা জেলে আছে এবং অন্যান্য কোনো ধরনের কার্যকলাপ এখন যেহেতু সব বন্ধ, সেই জন্য মিটিং, তাদের যে কোনো ধরনের রেজলিউশন, তাদের যদি কোনো লায়াবিলিটি থাকে সেটা পে অফ, এবং তাদের যে অ্যাকাউন্ট রিসিভেবল কোনো টাকাও যদি কোথাও পাওনা থাকে সেগুলি কালেকশন, অল অ্যাসেট লায়াবিলিটিস, এবং আবার এটা অডিটও করা হবে। অডিট করে সম্পূর্ণ নেক্সট ডেট আবার একটা আছে আমাদের কোর্টের কাছে, সেটা হলো 23rd একটা নেক্সট ডেট দিয়েছে একটা কমপ্লায়েন্স দেওয়ার জন্য এই বোর্ডকে, যে এটার প্রোগ্রেসটা কি। ইভালির ভাগ্যে কি ঘটবে, ইভালি চলবে কি চলবে না, আর চললে কি উপায়ে চলবে তা নির্ণয় করবে এই বোর্ড। তারা প্রথমে দেখবে যে টোটাল যে তাদের যে অ্যাসেট এবং লায়াবিলিটি, এবং কোনোভাবে এটাকে সামনে চালিয়ে নেওয়া যায় কি না, সেটার কোনো প্রসপেক্ট বা এটা কোনোভাবে কন্টিনিউ করা যায় কি না সেটা দেখা, এবং যদি সেটা আলটিমেটলি করা যায় তাহলে হয়তো বা একটা অন্য ধরনের সিদ্ধান্ত হতে পারে। বাট এর পরে যদি তাদের যে অ্যাসেট এবং লায়াবিলিটি এবং অডিট করে যদি অন্য ধরনের হয়, তখন হয়তো বা ওয়াইন্ডিং আপ বা অবসায়নের দিকে যাবে। ইভালির স্থাবর অস্থাবর সব সম্পত্তি বিক্রয়ে নিষেধাজ্ঞা রয়েছে হাইকোর্টের। টাকা নিয়ে পণ্য না দেওয়ার একাধিক গ্রাহকের করা মামলায় বর্তমানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও CEO মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিন দুজনই রয়েছেন কারাগারে। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। দেশের পুঁজিবাজারে শেয়ারের মূল্য সূচকে বড় ধরনের পতন হয়েছে। আজ দিন শেষে প্রধান বাজার ঢাকার প্রধান সূচক 1.5% এবং চট্টগ্রামের 1.5% কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ DECর প্রধান সূচক DECX আগের দিনের চেয়ে 89.19 পয়েন্ট কমে 7097.27 পয়েন্টে অবস্থান করছে। এর আগে সর্বোচ্চ দরপতন ছিল গত 27 জুন। সেদিন 100 পয়েন্ট বা 1.64% হারায় DSEX। আজ লেনদেনে ছিল 374টি কোম্পানির, এর মধ্যে দর বেড়েছে 33টির, কমেছে 324টির এবং অপরিবর্তিত 17টির। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ CSE প্রধান সূচক CSPI 314.84 পয়েন্ট কমে অবস্থান করছে 20,707.69 পয়েন্টে। CSE-তে 307টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে, এর মধ্যে দর বেড়েছে 35টির, কমেছে 257টির এবং অপরিবর্তিত রয়েছে 15টি দর। দেশের পুঁজিবাজারের শেয়ারের মূল্য সূচকে বড় ধরনের পতন হয়েছে। ব্যাপক দরপতনে বিনিয়োগকারীরা ভীত হয়ে শেয়ার ছেড়ে দিচ্ছে। এ কারণে পুঁজিবাজারের সূচক কমে যাচ্ছে। দেশে করোনায় সংক্রমিত একদিনে আরও 10 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 339 জন। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে, তবে বেড়েছে রোগী শনাক্ত। আগের দিন করোনায় 16 জনের মৃত্যু হয়েছিল, ওই দিন নতুন রোগী শনাক্ত হন 314 জন। সবশেষ 24 ঘন্টায় 18,812 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 1.80%। আগের দিন এ হার ছিল 1.74%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এখন পর্যন্ত দেশে 15,65,827 জনের করোনা শনাক্ত হয়েছে, আর মারা গেছে 27,778 জন। গত 24 ঘন্টায় মারা যাওয়া 10 জনের মধ্যে ঢাকা ও খুলনা বিভাগে 3 জন করে, চট্টগ্রামে 2 জন এবং সিলেট ও রাজশাহীতে 1 জন করে মারা গেছে। বরিশাল, ময়মনসিংহ ও রংপুরে কারো মৃত্যু হয়নি। এবার দৃষ্টির আড়ালে।
দীর্ঘ বিরতির পর আবারও ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু করেছে বিআরটিএ। বর্তমানে যেসব লাইসেন্স দেওয়া হচ্ছে তার সবগুলোই স্বল্প দিনে আবেদন করা, কিন্তু গত 2.5 বছর আবেদন করার পরও মেলেনি 12 লাখ প্রত্যাশীদের ড্রাইভিং লাইসেন্স। লাইসেন্স প্রদানে বিলম্ব হলেও এখন থেকে পর্যায়ক্রমে সবাই লাইসেন্স পাবে বলে জানান কর্তৃপক্ষ। মাই টিভি সংবাদের সাপ্তাহিক আয়োজন দৃষ্টি টাড়ালে এবারের পর্বে ড্রাইভিং লাইসেন্স পাওয়া না পাওয়া নিয়ে জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। একটা সময় ছিল রাজধানীর মিরপুর আর উত্তরার ডিয়াবাড়ির বিআরটিএ অফিস পাড়ায় ড্রাইভিং লাইসেন্সের জন্য মানুষের ভিড়ে তিল ধারণের ঠাঁই থাকত না। বর্তমান প্রেক্ষাপটে এসব স্থানে ফিরে পেয়েছে কর্মচঞ্চল। এখন আর আগের মতো নেই গাদাগাদি কিংবা দীর্ঘ লাইন। বিআরটিএ এখন অনেকটাই দালাল মুক্ত। কড়াকড়ি করা হয়েছে ভেতরে প্রবেশের ক্ষেত্রেও। যদি কোনো দালাল পান তাহলে আমাদের বলেন, যে ভাই আমি জিজ্ঞেস করলাম কোনো দালালের পক্ষে পড়ছে নাকি, কথা না দেখেন আপনারা দালালের খবরে আজকে তেমন হয়রানির শিকার হই নাই আর কি। আগে অনেক সময় আসার পরে দেখতাম যে দালালগুলো ধরে বসতো, কিন্তু এখন নাই। দীর্ঘ বিরতির পর দেয়া শুরু হয়েছে ড্রাইভিং লাইসেন্স, যার বেশিরভাগই নতুন আবেদন করা। অনেকে বছর ধরে অপেক্ষার পরও পাচ্ছে না লাইসেন্স। 3 বছর হয়েছে এখনো পাইতেছি না। 2022 সাল পর্যন্ত ডেট বাড়াই দিচ্ছে। 2 বছর হয়ে যায় যে ডেট দিয়ে রাখছে, এখন ওটা শুধু ডেটই বাড়া। গাড়ি চালাতে গেলে আপনার পুলিশে মামলা দেয়। আমি হচ্ছে 19 জুনে দিয়েছিলাম, সো আজকে পাইলাম আর কি। প্রায় 2.5 বছর ড্রাইভিং লাইসেন্স পেয়েছি আর কি। দীর্ঘদিন পর পাইছি, এখন ভালো লাগতেছে। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে চুক্তি শেষ হওয়া প্রিন্টিং প্রতিষ্ঠানের কারণে প্রায় 12 লাখ গ্রাহক লাইসেন্স পাওয়া থেকে বিরত ছিল। যারা 2 বছর ধরে আটকে ঠিক আছে, ওই কোম্পানিটা তো আমাদের পূর্বের কোম্পানি, যে আগের কোম্পানি করছিল, ওই কোম্পানি এখন নাই বা তাদের মেয়াদ শেষ হয়েছে, নতুন কোম্পানি ইন করছে এবং নতুন কোম্পানি তাদের নিয়ম অনুযায়ী তাদের কাজগুলো দ্রুততার সাথে সম্পন্ন করতেছে। তবে এখন থেকে লাইসেন্স সরবরাহে আগের মতো বেগ পেতে হবে না, বললেন বিআরটিএ চেয়ারম্যান। পরীক্ষা ফাঁস করছে তারা আমাদের নতুন ভেন্ডরের মাধ্যমে ফাঁস করার পরে বায়োমেট্রিক দেওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে নতুন লাইসেন্স পেয়ে যাচ্ছে। প্রায় 2 বছর সময় ধরে যারা স্মার্ট কার্ড পাচ্ছিল না, সেই স্মার্ট কার্ড যারা পাচ্ছে না তাদের কার্ডগুলো আমরা দেওয়ার জন্য আমরা দ্রুত একটা পদক্ষেপ নিয়েছি। সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির মাধ্যমে আমরা 12,45,000 যে কার্ড, সেই কার্ড আমরা সিরিয়ালি দেওয়া শুরু করেছি গত অক্টোবরের 10 তারিখ থেকে। সুতরাং পর্যায়ক্রমে আগামী 6 মাসের মধ্যে 12,45,000 কার্ড সবাই পেয়ে যাবে। কর্তৃপক্ষের যথাযথ নজরদারির ফলে এখন স্বল্প সময়ের মধ্যেই মিলছে নতুন আবেদনকারীদের ড্রাইভিং লাইসেন্স। অন্যদিকে পুরাতন আবেদনকারীরা প্রায় 2.5 বছর অপেক্ষার পর পাওয়া শুরু করেছে তাদের কাঙ্ক্ষিত লাইসেন্স। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে সকল আনুষঙ্গিক কাজ সম্পন্ন করার পর আগামী 6 মাসের মধ্যেই বিতরণ করা হবে বাকি 12 লাখ লাইসেন্স। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সম্প্রতি দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করা হয়েছে, অচিরেই আইনের আওতায় আনা হবে। সন্ধ্যায় উত্তরায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক SM মান্নান কোচি সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে ঢাকা 18 আসনের সাংসদ হাবিব হাসান দুস্থদের মাঝে 300 সেলাই মেশিন বিতরণ করেন। যারা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছেন তারা আর এগুলো আগাবেন না। আমরা অবশ্যই এদের চিহ্নিত করে আমরা শাস্তির ব্যবস্থা অবশ্যই করব এবং এদেরকে চিহ্নিত করে জনগণের সম্মুখে আমরা অবশ্যই উপস্থিত করব। শেখ রাসেল দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে দেশের প্রতিটি শিশুর উন্নত জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। তিনি বলেন, এরই মধ্যে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের মাধ্যমে শিশুদের প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে তোলা হচ্ছে। দেশ জুড়ে ঝরে পড়া শিশুর সংখ্যা কমিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানান AK আব্দুল মোমেন।
আমরা চাই আমাদের শিশুদের সুন্দর জীবন দিতে। সেই জন্যে আমরা এই প্রতি বছর রাসেল দিবস পালন করব, আর আমরা তখন নিজেরা চিন্তা করব যে আমাদের ছেলে মেয়েদের শিশুদের আমরা জীবন ব্যবস্থার উন্নত অবস্থান সৃষ্টি করেছি কিনা। সুখের বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আমাদের প্রত্যেক স্কুলে আমরা মোটামুটিভাবে রাসেল সেন্টার তৈরি, রাসেল ডিজিটাল সেন্টার তৈরি করেছি। রেলের সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সকালে শেখ রাসেল দিবস উপলক্ষে ট্রেনে ভ্রমণকারী শিশু যাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে তিনি সাংবাদিকদের কথা জানান। শেখ রাসেলকে কেউ যেন ভুলে না যায়, সেজন্য এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করেন নুরুল ইসলাম সুজন। এই যে জঘন্য একটি হত্যাকাণ্ড হয়েছে, সেখানে নিরপরাধ মাসুম একটি 8 বছরের শিশু শেখ রাসেলকে সেদিন নির্মম হত্যার শিকার হতে হয়েছে। এই ধরনের ঘৃণ্য অপরাধীদের জন্য আমাদের আগামী দিনের শিশুরা যেন ঘৃণা করতে শিখে এবং এই ধরনের অপরাধী যেন কেউ ভবিষ্যতে না হয়, অপরাধ না করে, সেই জন্য সচেতন করার জন্য মূলত আমাদের এই উদ্যোগ। একই সঙ্গে আমাদের রেলকে জনগণের কাছে আরেকটু কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য একটি উদ্যোগ। আশুলিয়ার জামগড়ার ফার্নিচার কর্মচারী রমজান মিয়া হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করে আসামি আমিনুল ইসলাম সহ 3 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। উদ্ধার করা হয় মোবাইল ফোন ও হত্যার কাজে ব্যবহৃত চাকু। দুপুরে সিআইডির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তাধর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই কর্মচারীকে হত্যা করার দায় স্বীকার করে। মোবাইল ফোন ও নগদ টাকা নেয়ার সময় প্রতিরোধ করলে ধারালো ছুরি দিয়ে মেরে মৃত্যু নিশ্চিত করে আসামিরা পালিয়ে যায়। এছাড়া ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ঘাতক চালক আনসার আলীকে গ্রেপ্তার করেছে সিআইডি। পেছন থেকে রিকশা যোগে 3 জন সেখানে আসে এবং তার কাছে যে মূল্যবান সামগ্রী ছিল সেই সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তার সাথে এক পর্যায়ে ধস্তাধস্তি হয়। তাদের কাছে যে চাকু ছিল, দেশীয় অস্ত্র ছিল, সেই অস্ত্র দিয়ে তারা এলোপাথারিভাবে রমজান মিয়াকে আঘাত করতে থাকে। বাস চালক আনসার আলীকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন। মাইটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথীর বড় ভাই শাহাবুদ্দিন সবুজের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় গোপালগঞ্জে কোরআন খতম ও মিলাদ মাহফিল হয়েছে। মাইটিভির গোপালগঞ্জ প্রতিনিধি আরিফুল হক আরিফের আয়োজনে বাদ জোহর স্থানীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়। পরে বিভিন্ন মাদ্রাসায় এতিম শিশু মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। জানিয়ে দেব প্রবাসের খবর। কুয়েতে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল স্মরণে শেখ রাসেল দিবস উদযাপন হলো। এ উপলক্ষে বঙ্গবন্ধু কর্নারে পবিত্র কোরআন তেলাওয়াত ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা জিহুন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর শ্রম মোহাম্মদ আবুল মোসেন মোহাম্মদ ইকবাল আক্তার। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আর কোনো শিশুকে যেন ঘাতকের বুলেটে প্রাণ দিতে না হয়, শেখ রাসেল দিবসে প্রধানমন্ত্রী শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার তাগিদ। সম্প্রীতি নষ্ট করায় বিএনপি জামায়াতের লক্ষ্য, বললেন তথ্যমন্ত্রী। অস্থিতিশীলতার সৃষ্টি করছে সরকার, অভিযোগ রিজভির। ইভালি পরিচালনায় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে 5 সদস্যের অন্তর্বর্তীকালীন বোর্ড করেছে হাইকোর্ট। পুঁজিবাজারের মূল্যসূচকে বড় ধরনের পতন, বিনিয়োগকারীদের মধ্যে ভীতি, অনেকেই ছেড়ে দিচ্ছেন শেয়ার।
বন্যা ও ভূমিধসে কেরালায় মৃতের সংখ্যা বেড়ে 24 জন। ওয়াট্টাম ও ইড্ডুকিতে সশস্ত্র বাহিনী মোতায়েন। টি-20 বিশ্বকাপে টিকে থাকার মিশনে কাল ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। ব্যাটিংয়ে আরও সতর্ক থাকতে হবে টাইগারদের। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv ভিডিও নিউজ এবং অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি দর্শক। করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।